আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ব্যাকটেরিয়া পড়ছিলাম, তাই তো? তো ব্যাকটেরিয়ার আমরা লাস্ট দিন ব্যাকটেরিয়ার যে গঠন রয়েছে সেই গঠন পড়েছি এবং গঠন রিলেটেড যে কথাবার্তা আসে সেগুলো পড়ি। আচ্ছা, তো এই যে ব্যাকটেরিয়া আছে আমাদের, ব্যাকটেরিয়ার মধ্যে আমরা আজকে শুরু করব হচ্ছে যে আমাদের অনেক টাইপের ব্যাকটেরিয়া আছে। যেমন আমরা বলি যে একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া, শুধু ব্যাকটেরিয়া নাম ইউজ করি। একটার ক্ষেত্রে আমরা ইউজ করি সায়ানো ব্যাকটেরিয়া টার্মিনোলজিটা ইউজ করি। একটার ক্ষেত্রে আমরা অর্কি ব্যাকটেরিয়া টার্মিনোলজিটা ইউজ করি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে তাহলে অনেক টাইপের ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে আর্কি ব্যাকটেরিয়া। তো সায়ানো ব্যাকটেরিয়া তো অনেক আগেই ব্যাকটেরিয়ার সাম্রাজ্য থেকে আলাদা হয়ে গেছে এবং এটা অনেক আগেই হচ্ছে যে একে মেনে নিছে যে ও হচ্ছে আলাদা শ্রেণীভুক্ত। কিন্তু একটা লং টাইম পর্যন্ত মনে করা হয়তো যে ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া সেম। এই ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়াকে সেম মনে করা হয়তো ফর এ ভেরি লং টাইম। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কত সালে পাওয়া যায়? 1996 সালে, 1996-এ এদের জিনোম সিকোয়েন্সিং করে, এদের ডিএনএটা দেখে যে নর্মাল ব্যাকটেরিয়া এবং এই আর্কি ব্যাকটেরিয়া জিনোম সিকোয়েন্স করে দেখা যায় যে এখানে 1996 সালে এদের কী করে? জিনোম সিকোয়েন্স করে। জিনোম সিকোয়েন্স করে এদের প্রায় 1738টা জিনের মধ্যে পার্থক্য পাওয়া যায়। 1738টা জিনে পার্থক্য থাকে। সো যেহেতু এদের মধ্যে 1738টা জিনে পার্থক্য, দ্যাট মিনস কোনোভাবেই এদের বৈশিষ্ট্য সেম হবে না, কোনোভাবেই এদের বৈশিষ্ট্য কী হবে না? সেম হতে পারে না। তো এদের মধ্যে কি কি পার্থক্য আছে ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমরা যদি প্রথমেই আসি যে কোষ প্রাচীরের কথায় আসি, যে আমাদের একটা ব্যাকটেরিয়ার সবচেয়ে ইউনিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে। নর্মাল একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা তৈরি হবে? পেপটিডো গ্লাইকান দ্বারা তৈরি হবে, পেপটিডো গ্লাইকান দ্বারা তৈরি হবে। আর্কি ব্যাকটেরিয়াতে নো পেপটিডো গ্লাইকান, তাদের কোনো পেপটিডো গ্লাইকান লেয়ার দ্বারা তাদের থাকে না। আমাদের লাইভে মাত্র 56 জন, কেন মানুষ কম কেন? তারপর হচ্ছে এই যে আমাদের কোষ মেমব্রেন থাকে, এই কোষ মেমব্রেনে যে মেমব্রেন লিপিডটা থাকে, আমাদের যে কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লি, যেটাকে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন বলি, সেই সাইটোপ্লাজমিক মেমব্রেনে যে মেমব্রেন লিপিডটা থাকে সেটা হচ্ছে অ্যাস্টার লিঙ্কড। এখানে কি লিঙ্কড? অ্যাস্টার লিঙ্কড। অ্যাস্টার লিঙ্কড মানে কি? এখানে যে বন্ধন থাকবে সেটা অ্যাস্টার বন্ধন থাকবে, COO, ঠিক আছে? এই বন্ধনটাকে আমরা কি বলি? COO। এই যে বন্ধন, এই যে বন্ধন, এটাকে আমরা কি বলি? অ্যাস্টার বন্ধন। সো দেখা যাবে যে আমাদের এই মেমব্রেন যে লিপিডটা থাকবে, কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমীয় ঝিল্লি, এটা অ্যাস্টার লিঙ্ক থাকবে এবং এটা কেমন হবে? অশাক হবে। অশাক মানে কি? এই নর্মাল একটা লম্বা চেইন, ধরো এরকম এরকম এরকম, মাঝখানে COO, মাঝখানে COO এভাবে যুক্ত থাকবে। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলি অ্যাস্টার লিঙ্ক চেইন। অ্যান্ড এটা নো ব্রাঞ্চিং থাকে না, কোনো অশাক মানে কোনো কি থাকে না, কোনো ব্রাঞ্চিং থাকে না। তারপর হচ্ছে যে আমাদের এই আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখবো অ্যাস্টার লিঙ্কড মেমব্রেন লিপিড। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে মেমব্রেন লিপিডটা দেখতে পাই সেটাকে কি বলি আমরা? ইথার লিঙ্কড। কি লিঙ্কড? ইথার লিঙ্কড অ্যান্ড শাখান্বিত, মানে কি ব্রাঞ্চিং দেখতে পাই আমরা এখানে। ব্রাঞ্চিং দেখতে পেলে জিনিসটা কেমন হবে? যে ধরো এই CO, ধরো তাহলে এটা একটা C, এটা একটা C, এখানে একটা C কার্বন আছে, মাঝখানে O, তার মানে কি COC। COC তার মানে কি? এই যে আমাদের কার্বন অক্সিজেন কার্বন, এই ধরনের যে বন্ধন, এই বন্ধনকে আমরা কি বলি? এই বন্ধনকে আমরা বলি হচ্ছে যে ইথার বলি। আমরা কি বলি? ইথার বলি। এরকম বন্ধনকে আমরা কি বলি? ইথার বলি, ঠিক আছে? তো এরা আবার নিচে ব্রাঞ্চিং হয়, এরা আবার নিচে ব্রাঞ্চিং বা শাখা দেখা যায় এদের মধ্যে। এই যে ব্রাঞ্চিং বা শাখা দেখার ক্যাপাবিলিটি এই মেমব্রেন লিপিডের যদি আমি অন্তঃগঠন দেখি, এরকম শাখান্বিত হওয়ার ক্যাপাবিলিটি কার আছে? শাখান্বিত হওয়ার ক্যাপাবিলিটি আছে আমাদের এই মেমব্রেন লিপিডের রয়েছে। কার আছে? এই মেমব্রেন লিপিডের শাখান্বিত হওয়ার ক্ষমতা রয়েছে। তারপর আসো ইনহিবিটর টিআরএনএ। ইনহিবিশন মানে কি? ইনহিবিশন মানে ইনহিবিটর কথাটা আসছে কোথা থেকে?
ইনহিবিশন থেকে এসেছে। কোথা থেকে? ইনহিবিশন। ইনহিবিশন মানে কি করা? ইনহিবিশন মানে বাধা দেওয়া। ইনহিবিশন মানে কি করা? বাধা দেওয়া। এই যে টিআরএনএ, এই টিআরএনএ সিনথেটিস ইনহিবিটর, টিআরএনএ যে সিনথেসিস হয়, টিআরএনএ যে তৈরি হয়, সেই টিআরএনএ তৈরিতে বাধা দান করে। দেখা যায় যে এই ব্যাকটেরিয়ার নিজের দেহের জন্য টিআরএনএ একটা সময় এত বেশি হয়ে যায় তৈরি, যে তার তৈরি করাটা অফ করা লাগে। এই যে অফ করা লাগে, সেটা আমাদের যে এনজাইমটা লাগে তাকে আমরা বলি ইনহিবিটর টিআরএনএ, বা একটা প্রোটিন যেটা থাকে, যেটাকে অ্যামিনো অ্যাসিড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে যে ইনহিবিটর টিআরএনএ বলি। সো এই যে ইনহিবিটর টিআরএনএ আছে, ইনহিবিটর মানে বাধা দেওয়া, টিআরএনএ কে বাধা দেয়। সো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিআরএনএ কে বাধা দেয় যে, তার নাম হচ্ছে ফরমাইল মেথিওনিন। ফরমাইল মেথিওনিন, ফরমাল মেথিওনিন। আর আর্কিব্যাকটেরিয়াকে ইনহিবিটর করে, যে আর্কিব্যাকটেরিয়ার টিআরএনএ কে ইনহিবিশন করে, যে তার নাম হচ্ছে মেথিওনিন। তার নাম কি? তার নাম মেথিওনিন বলি আমরা, ঠিক আছে। তারপর আসে আরএনএ পলিমারেজ। প্রতি ব্যাকটেরিয়ার ভিতরে আমার আরএনএ পলিমারেজ থাকবে। তোমরা যারা আমার ফান্ডরেজিং এর কোর্সটা করছিলা, তারা দেখেছো যে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি যখন হয়, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ইন দ্য ট্রান্সক্রিপশন প্রসেস, কেউ যদি ফান্ডরেজিং কোর্সে এখনো যুক্ত না হয়ে থাকো, সেই আমাকে নক দিয়ে আমি তোমাকে যুক্ত করে দিব এই কোর্সে। আমরা একটা ফান্ডরেজিং কোর্স করেছিলাম 51 টাকা করে, ডিএনএ আরএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের উপর, এবং সেখান থেকে প্রায় 11,000 টাকার মতো উঠেছিল, এবং আমরা প্রায় 17টা ফ্যামিলির মাঝে খাবার বিতরণ করেছিলাম সেটা দিয়ে। সো আরএনএ পলিমারেজ যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা থাকে, মানে আদিকোষী জীবের আরএনএ পলিমারেজ একটা থাকে। আমাকে এখন কমেন্টে জানাবা প্রকৃত কোষে জীবে আরএনএ পলিমারেজ কয়টা থাকে, আর আর্কিব্যাকটেরিয়াতে এই আরএনএ পলিমারেজটা থাকে একাধিক। যে কয়টা আছে সেটা স্পেসিফিক ভাবে বলা নাই, বলা আছে একাধিক। ইনহিবিটর মানে বাধা দেওয়া, ইনহিবিটর মানে বাধা দেওয়া, ইনহিবিশন। এই ইনহিবিশন কি? এই টিআরএনএ সৃষ্টিতে বাধা দেয়। টিআরএনএ যে তৈরি আছে, সেই টিআরএনএ তৈরিতে একটা সার্টেন অ্যামিনো অ্যাসিড বাধা দেয়, তাকে বলা হয় ইনহিবিটর টিআরএনএ। এটা বলো যে আরএনএ পলিমারেজ প্রকৃত কোষে কয়টা থাকে? আর্কিব্যাকটেরিয়াকে আমরা ব্যাকটেরিয়াকে তো আমরা আদিকোষী জীব বলি। ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আদিকোষী জীব বলি। ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আদিকোষী জীব বলি। ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আদিকোষী জীব বলি। ফটোসিনথেটিক পিগমেন্ট, আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমাদের ফটোসিনথেটিক পিগমেন্ট, ফটোসিনথেটিক মানে কি? ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, পিগমেন্ট, পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। ফটোসিনথেটিক যে পিগমেন্ট আছে, নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের কি থাকে? ক্লোরোফিল থাকে। নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের যে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, তার নাম হচ্ছে ক্লোরোফিল এ, বা শুধু ক্লোরোফিল, ঠিক আছে? ক্লোরোফিল নামকরণ করা হয়েছে। আর এই আর্কিব্যাকটেরিয়া যে আছে, আর্কিব্যাকটেরিয়ার ভেতর আমাদের যে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, এই ফটোসিনথেটিক পিগমেন্টকে আমরা বলি হচ্ছে রডোফাইটা। রডোফাইটা, এই যে রডোফাইটা, এই রডোফাইটা বা রডোফাইটন, এই রডোফাইটা বা রডোফাইটনের কাজ কি? এটার কারণে, এই রডোফাইটার কারণে কিন্তু এই আর্কিব্যাকটেরিয়াগুলো লাল দেখা যায়, কিছুটা লাল বর্ণ পায় রডোফাইটার কারণে, ঠিক আছে? রডোফাইটার কারণে আর্কিব্যাকটেরিয়া কি বর্ণ পায়? লাল বর্ণ পায়। তো এই রডোফাইটা আমরা বলি হচ্ছে কাকে? রডোফাইটা বলি এদেরকে নাম। আর রডোপসিন যে পিগমেন্টটা থাকে, সেই পিগমেন্টটাকে বলি আমরা রডোপসিন। রডোপসিন হচ্ছে আমাদের এখানে পিগমেন্ট যেটা রয়েছে, এই পিগমেন্টটাকে বলি আমরা রডোপসিন নামে পিগমেন্ট থাকে। আরেকটা জায়গায় মানে রডোপসিন পিগমেন্ট পাওয়া যায়, কেউ বলতে পারবে আরেকটা কোথায় রডোপসিন পিগমেন্ট পাওয়া যায়? এই জন্য এটাকে এখানে স্পেসিফিকভাবে ব্যাকটেরিয়াল রডোপসিন বলে উল্লেখ করছে। কারণ কি? রডোপসিন আমাদের আরেকটা জায়গায় পাওয়া যায়, ব্যাকটেরিয়াল। তোমরা কেউ বলো তো পারলে এই রডোপসিন আরেকটা কোথায় পাওয়া যায়? রডোপসিন আর কোথায় পাওয়া যেতে পারে? কমেন্টে জানাও রডোপসিন আর কোথায় পাওয়া যেতে পারে। এই রডোপসিন, এই জন্য আমরা এখানে স্পেসিফিক ব্যাকটেরিয়াল রডোপসিন টার্মিনোলজিটি ইউজ করছি। রডোপসিন আর কোথায় পাওয়া যেতে পারে? এই রডোপসিনটা আমরা কোথায় পাবো? একটা তো আর্কিব্যাকটেরিয়ার মধ্যে আমরা ব্যাকটেরিয়াল রডোপসিন পাই। তো এই তো ভেরি গুড রিফাত ইমতিয়াজ, রডোপসিন আমরা চোখে পাই। আমাদের চোখের যে রডকোষ আছে, রডকোষের প্রোটিনের নামও রডোপসিন, ঠিক আছে? শৈবালের মধ্যে রডোফাইটা,
লোহিত শৈবাল। ওকে, সো এই জিনিসগুলো একটু জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। এবার আসো হচ্ছে যে আমাদের এই আর্কিব্যাকটেরিয়ার কিছু বিশেষ টাইপ রয়েছে। আর্কিব্যাকটেরিয়ার মধ্যে কিছু টাইপ আছে যারা আমাদের কিছু স্পেসিফিক জায়গায় থাকতে ভালোবাসে। যেমন কেউ আছে সল্ট লাভার, কেউ আছে অ্যাসিড লাভার, কেউ আছে হিট লাভার, কেউ আছে অ্যাসিড অ্যান্ড হিট লাভার। সল্ট লাভার, ভালোবাসা মানে ফাইল, সবসময় মনে রাখবো ভালোবাসা মানে কি, ভালোবাসা মানে ফাইল, লাভ মানে ফিলিয়া। ফিলিয়া, ঠিক আছে, লাভ মানে কি আমাদের ফিলিয়া। সো সল্ট লাভার তার মানে কি ফিলিয়া, লাভ মানে ফিলিয়া, আর লাভার মানে কি লাভার মানে ফিল, লাভার মানে কি ফিল। তো লাভ ভালোবাসা বলতে আমরা ফিলিয়া বুঝাই, ফিলিয়া, আর লাভার যে ভালোবাসে তাকে আমরা বলি ফিল। তাহলে সল্ট, সল্ট মানে হচ্ছে হ্যালো, কারণ কি আমাদের যে লবণগুলো সব হ্যালোজেন গোত্রক দ্বারা তৈরি হয়, ঠিক আছে। তো এই জন্য সল্ট লাভারকে আমরা কি বলি, সল্ট লাভারকে আমরা বলি হ্যালো ফাইল বলি। যে কারণ কি আমাদের যত লবণ আছে সব লবণ আমাদের কি দ্বারা তৈরি হচ্ছে, স্পিডে যাচ্ছি কি বলো, যে আমাদের লবণ মানে হচ্ছে হ্যালো, হ্যালোজেন থেকে এসেছে, এই জন্য হ্যালো লাভার মানে হচ্ছে ফিল, তো কি হ্যালো ফিল, হ্যালো ফাইল থাকে বা হ্যালো ফাইল, ঠিক আছে। অ্যাসিড লাভার, অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে অ্যাসিড টার্মিনোলজি ইউজ করা হয়, লাভার মানে লাভার, তার মানে অ্যাসিডো ফাইল। হিট, হিট ইংরেজি আমরা বা হিট নিয়ে পড়ালেখাকে বলি আমরা থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তো আমাদের এখানে নাম কি আসবে, হিট মানে হচ্ছে থার্মো, থার্মো ফাইল। অ্যাসিড অ্যান্ড হিট লাভার, তাহলে কি হবে থার্মো অ্যাসিডো ফাইল। দেখো দেখো আর্কিব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু আর্কিব্যাকটেরিয়া রয়েছে যারা স্পেসিফিক কিছু জিনিসের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। এই যে স্পেসিফিক কিছু জিনিসের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করে সেই আর্কিব্যাকটেরিয়াগুলা 4 ধরনের দেখতে পাই। একটা হচ্ছে আমাদের লবণের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। সো কোনো কিছুর উপর ভালোবাসা থাকা বা লাভ, ভালোবাসা থাকাকে আমরা গ্রিক ভাষায় বলা হয় ফিলিয়া, আর লাভার মানে যে ভালোবাসে তাকে বলে ফিল, তাকে কি বলা হয় ফিল। তো এই যে আমাদের সল্ট লাভার যারা লবণকে ভালোবাসে, সল্ট মানে টার্মিনোলজিটা আসে হ্যালো। কেন হ্যালো আসে, কারণ আমাদের লবণগুলো সব হ্যালোজেন থেকে তৈরি হয়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা রয়েছে এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 17 মৌল। গ্রুপ 17 মৌলকে আমরা হ্যালোজেন বলি, যারা লবণ তৈরি করে। সো এই জন্য লবণ মানে হ্যালো, লবণ ভালোবাসে, তার মানে কি হবে হ্যালো ফাইল। অ্যাসিড মানে সে কি ভালোবাসে, সে হচ্ছে অ্যাসিডীয় বা অম্লীয় জিনিস ভালোবাসে। সো যেহেতু সে অম্লীয় জিনিস ভালোবাসে তাহলে আমরা তাকে কি বলবো, অ্যাসিডোফাইল বলবো। হিট মানে তাপমাত্রা, হিট বা তাপমাত্রাকে আমরা ফিজিক্সের ভাষায় থার্মো বলি। যেমন থার্মো রেগুলেশন মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ, থার্মোডাইনামিক্স মানে হচ্ছে তাপগতিবিদ্যা। সো থার্মো লাভার মানে ফাইল, থার্মোফাইল। অ্যাসিড অ্যান্ড হিট লাভার, তার মানে এখানে থার্মো আসবে আবার অ্যাসিডও আসবে, আর লাভার বলে ফাইল, থার্মো অ্যাসিডো ফাইল, ঠিক আছে। আমি কি অসুস্থ কি না, না রে আমি অসুস্থ না। লাইভে মানুষ মাত্র 44 জন, কেন তাড়াতাড়ি পড়াচ্ছি দেখে কি সবাই লাইভ থেকে ভাগছে? 43 জন। এই যারা লাইভ করবে না বেরো লাইভ থেকে, যারা লাইভ করবে না 2 মিনিটের মধ্যে লাইভ থেকে বেরো। 8:34 বাজে বেরো যাও, লাইভ করার দরকার নেই। যারা লাইভ করবে না, লাইভে আসবা উকি দিয়ে চলে যাবা, তাদের লাইভ করার কোনো দরকার নেই। তারা হচ্ছে যে পরে রেকর্ডেড ভিডিও দেখাতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, রেকর্ডেড ভিডিও দেখে নিও যাও। যারা লাইভ করবে না লাইভ থেকে বেরো, ফাইজলামি চলে প্রত্যেকদিন লাইভ নিয়ে।
এই যে জুমে ক্লাস নিতাম, ভালো লাগতো না? জুমে ক্লাস নিলে হচ্ছে যে মানে একবার দেখতে পারতা, একবারের পর আর দেখতে পারতা না। যা নেট কানেকশন ভালো থাকলে লেখা দেখতা, নেট কানেকশন ভালো না থাকলে লেখা দেখতা না, এটাই তো ভালো ছিল। এখন হচ্ছে জুমে ক্লাস নেই না, রেকর্ডেড ভিডিও থাইকা যায়, এই জন্য হচ্ছে যে আকাশে উঠে গেছো, এই জন্য হচ্ছে যে তোমরা মানে ক্লাস করো না, এক্সাম দেয় না। যা লাইভে কেউ লাইভে আসলে লাইভ করলে করবা, না করলে চলে যাবা, এরকম ফাইজলামি করার কোনো দরকার নেই। আচ্ছা, তো আর্কিব্যাকটেরিয়ার মধ্যে একটা প্রজাতি আছে যারা এরকম ভালোবাসা প্রদর্শন না করে কিছু তৈরি করে। তারা কি তৈরি করে? তারা মিথেন তৈরি করে। তারা হচ্ছে মিথেন তৈরিকারী, তারা হচ্ছে মিথেন তৈরিকারী। তার মানে তাদেরকে আমরা বলি মিথেন জেনারেটর। এই যে যারা মিথেন তৈরি করে তাদেরকে আমরা কি বলি? মিথানোজেন। তারা কি? মিথেন তৈরি করে। তো আমাদের এই যে মিথেন তৈরি করে যারা, মিথেন মানে কি? CH4। এই মিথেন যারা তৈরি করে, এই কিছু অর্কিব্যাকটেরিয়া আছে যারা এই মিথেন তৈরি করে। এই মিথেন তৈরিকারী অর্কিব্যাকটেরিয়াকে আমরা কি বলি? এই মিথেন তৈরিকারী অর্কিব্যাকটেরিয়াকে আমরা বলি মিথেনোজেন। কি বলি আমরা? মিথেনোজেন। কি বলি আমরা? মিথেনোজেন বলি আমরা। এই মিথেনোজেন বায়ুমণ্ডলে প্রতি বছর 2 বিলিয়ন টন মিথেন গ্যাস উন্মুক্ত করে। এই মিথেনোজেন বা মিথেন তৈরিকারী বায়ুমণ্ডলে কয় বিলিয়ন নির্গত করে? প্রতি বায়ুমণ্ডলে 2 বিলিয়ন মিথেন গ্যাস উন্মুক্ত করে প্রতি বছর। গ্যাস উন্মুক্ত করে। সল্ট এন্ড অ্যাসিডোফাইল কি করে? তারা হচ্ছে যে লবণ এবং হচ্ছে যে তোমার অ্যাসিড এবং তাপমাত্রা, এই দুইটার প্রতি সংবেদনশীল হওয়ার কারণে তারা অধিক তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে, এবং অ্যাসিডোফাইল হওয়ার কারণে তারা অ্যাসিডিক টেম্পারেচারে বাঁচবে বা অ্যাসিডিক কন্ডিশনেও বাঁচে। পিএইচ যেখানে লো, মানে পিএইচ 2, তার মিনস অধিক অম্লীয় পরিবেশে যেখানে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না, সেখানে সে বাঁচতে পারে এবং রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য তোমাদের বইয়ে লেখা আছে, 14-15টা পয়েন্ট পড়ে নিবে, বুঝে যাবে। লাস্ট দিন ব্যাকটেরিয়া নিয়ে সব কিছু পড়ানো হয়েছে, সো না বোঝার কোনো কারণ নেই। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য যে 14টা পয়েন্ট আছে, 14টা পয়েন্টই তোমরা বুঝবে, কারণ আমরা লাস্ট দিন ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য পড়েছি সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা মানে সবগুলো পয়েন্ট চলে আসে, আমি দেখেছি। তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা আলাদাভাবে আমি পড়াচ্ছি না, কারণ আমি ব্যাকটেরিয়ার গঠন পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা লাগবে না। সো এখন আমরা যাব ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, যে জিনিসটাকে তোমরা ভয় পাও বা যে জিনিসটাকে তোমরা আতঙ্কিত হও। সো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগে এখানে অনেকগুলা নাম রয়েছে, যেগুলো মনে রাখাটা আসলে একটু বিব্রতকর ব্যাপার, ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। সো কিন্তু আমি তোমাকে যতটুকু মনে রাখতে বলবো, যেভাবে মনে রাখতে বলবো, তার বাইরে এক লাইনও বা একটা ওয়ার্ডও তোমার মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? সো একদম আমাকে পীর মেনে আমি যতটুকু পড়াবো ততটুকু ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ পড়তে পারো। এর বেশিও তুমি চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা একটু এই শ্রেণী বিভাগটা ভয় পাও, তারা যতটুকু আমি পড়িয়ে দিই ততটুকু পড়তে পারো, কারণ বেশি মনে রেখে এখান থেকে কোনো দরকার নেই। সায়ানোব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়ার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে এদের তৈরি করার ক্ষমতা, মানে হচ্ছে যে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে যত প্রজাতি আছে সবাই, ইচ অ্যান্ড এভরিবডি হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে। আর এখানে যে আমাদের কি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া করলাম, এখানে দেখা যায় সে ফটোসিনথেটিক পিগমেন্ট রডোপসিন থাকে, বাট সেইভাবে সালোক সংশ্লেষণের জন্য পারফেক্ট না। আচ্ছা দেখো, ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ যদি পড়ি, তাহলে আমরা প্রথমেই ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিভাগ আছে তাদের আমরা বলি গোলাকার ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি, এখন তো ক্লাস থেকে ফোন দেওয়া যাবে না মোবাইল থেকে। গোলাকার और
কক্কাস ব্যাকটেরিয়া, গোলাকার ব্যাকটেরিয়া বা যে ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলি কক্কাস। তার মানে গোলাকারের আরেক নাম কি, গোলাকারের আরেক নাম হচ্ছে কক্কাস। গোলাকারের আরেক নাম কি, গোলাকারের আরেক নাম হচ্ছে কক্কাস। তো এরকম একটা গোল আছে ধরো, তো এরকম একটা গোল যদি মানে একটা গোল ব্যাকটেরিয়া যদি একা থাকে, গোলাকার একটা ব্যাকটেরিয়া একা আছে, এক মানে মনো, এক মানে কি মনো, এক মানে কি মনো, তাহলে এটাকে আমি কি বলবো মনোকক্কাস। দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি আছে, দুইটা গোলাকৃতি ব্যাকটেরিয়া পাশাপাশি আছে, তখন আমরা তাকে কি বলবো দুই মানে ডিপ্লো, দুই মানে কি ডিপ্লো, দুই মানে কি ডিপ্লো, দুই মানে কি ডিপ্লো। সো একটা যদি থাকে তাহলে আমরা তাকে কি বলি মনো, দুইটা থাকলে আমরা কি বলি ডিপ্লো বলি। ধরো চারটা একসাথে আছে, 1 2 3 4, চারটা একসাথে থাকলে আমরা কি বলি টেট্রা কক্কাস। ঠিক আছে, তারপর ধরো অনেকগুলা মিলে এরকম গোলগুলা মিলে এরকম চেইনের মতো গঠন তৈরি করে। কিসের মতো গঠন? চেইনের মতো গঠন। গোলগুলা মিলে যদি এরকম চেইনের মতো গঠন তৈরি করে, যে গোল ব্যাকটেরিয়া মিলে একটা চেইনের মতো গঠন তৈরি করেছে, তখন আমরা তাকে বলি স্ট্রেপ্টো। তখন আমরা তাকে কি বলি স্ট্রেপ্টো। চেইন মানে স্ট্রেপ্টো কক্কাস। তারপর অনেকগুলা ব্যাকটেরিয়া মিলে যদি এরকম একটা আঙ্গুরের থলির মতো, যে অনেকগুলা আঙ্গুর একসাথে থাকলে যেরকম থলি গঠন করে, আঙ্গুরের থলির মতো, যে এই আকৃতিটা কি গ্রেপ লাইক প্যাটার্ন। কি লাইক প্যাটার্ন না, তিনটা একসাথে থাকে না, গ্রেপ লাইক প্যাটার্ন, এরকম যদি আঙ্গুরের মতো গঠন তৈরি করে, গ্রেপ বা আঙ্গুরের মতো গঠন তৈরি করে, তখন আমরা তাকে বলি স্ট্যাফাইলো। তখন আমরা তাকে কি বলি স্ট্যাফাইলো, স্ট্যাফাইলো কক্কাস। আর যদি ব্যাকটেরিয়াগুলা এরকম অবস্থায় যে একটা ঘনতলের মতো, একটা ঘন নিয়ত আকার, যে একই আকৃতির একটা ঘনতলের মধ্যে বিদ্যমান করে, তাহলে এই আকারটা কেমন? এর আকারটা থাকবে নির্দিষ্ট, বা আমরা কি বলি নিয়ত আকার। নিয়ত আকার মানে আকার সেম, এরকম একটা ঘনতলের মতো থাকবে, ঘনতলে থাকবে, যে এরকম একটা চারতল বিশিষ্ট বা একটা হচ্ছে চারকোনা বিশিষ্ট একটা কিছুর ভেতর থাকবে, এবং নিয়ত আকার, আকার নির্দিষ্ট হবে তার, নিয়ত আকার, যে এরকম অনিয়মিত আকার বিশিষ্ট হবে না, এটা নিয়মিত আকার বিশিষ্ট হবে। এটার যে গোল ব্যাকটেরিয়াগুলো আছে তার ব্যাকটেরিয়া আকার সেম হবে। তো এরকম যখন হবে তখন তাকে আমরা বলি সারসিনা। এরকম হলে আমরা তখন তাকে কি বলি সারসিনা বলি। সো এই 6 টাইপের ব্যাকটেরিয়া আমাদের দেখতে পাওয়া যায়, কক্কাস বা গোলাকৃতির ব্যাকটেরিয়া। প্রত্যেকটার সাথে হাইফেন দিয়ে কক্কাস লেখো, যে সারসিনের সাথে কোনো কক্কাস নেই, এছাড়া প্রত্যেকটার সাথে কক্কাস আছে। হাইফেন দিয়ে লিখতে পারো, পাশাপাশিও লিখতে পারো, আমি জায়গা নেই দেখে পাশাপাশি লিখিনি। সো আমাদের মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, সারসিনা, এই 6 টাইপের ব্যাকটেরিয়ার জাস্ট ছবি এবং নাম মনে রাখলেই হবে। এখন পরীক্ষার মধ্যে তুমি বলতে পারো ভাইয়া 6 টাইপের ব্যাকটেরিয়ার উদাহরণ তো পরীক্ষার মধ্যে আসে। পরীক্ষার মধ্যে যেটার উদাহরণ আসবে তার দেখবা নামের সাথে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস রয়েছে। তোমাকে যদি এই পরীক্ষার মধ্যে আমি দিই যে একটা স্ট্রেপ্টোকক্কাস বা একটা চেইন আকৃতি ব্যাকটেরিয়ার নাম বলো, দেখবা যে নামের মধ্যে আছে, যদি আমি তোমাকে বলি একটা চেইন আকৃতি ব্যাকটেরিয়ার নাম বলো, নামের মধ্যে আছে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, নামের মধ্যে কি থাকবে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস। সো স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস তার মানে কি, স্ট্রেপ্টোকক্কাস মানেই তো চেইন, তাহলে আমি দাগাইতে পারতেছি। ধরো তোমাকে যদি বলে নিচের কোন ব্যাকটেরিয়া চেইনের মতো, অপশনে দেওয়া আছে তোমাকে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, সারসিনা লুটিয়া, টেট্রাকক্কাস গ্রাফিকা। তোমাকে 4টা নাম বললো, 4টা নাম বললে এখন তো তোমার মাথা ঘুরে গেছে আমার মুখ থেকে 4টা নাম শুনে, না কি কি বললাম? স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্টেফাইলোকক্কাস অরিয়াস, সারসিনা লুটিয়া, টেট্রাকক্কাস গ্রাফিকা। 4টা ইংরেজি নাম বলছি আমি, তুমি ইংরেজি পিছনের অংশটা মনে রাখবে না, তুমি মনে রাখবে স্ট্রেপ্টোকক্কাস বলছি ভাইয়া, স্টেফাইলোকক্কাস বলছে ভাইয়া, সারসিনা বলছি, আর টেট্রাকক্কাস বলছি। তাহলে স্ট্রেপ্টো, স্টেফাইলো, সারসিনা, টেট্রা, এই যে আমাদের 4টা নাম, 4টা নাম থেকে আমি জানি স্ট্রেপ্টো মানে চেইন, স্টেফাইলো মানে গ্রেপ লাইক প্যাটার্ন বা আঙুরের মতো, সারসিনা মানে নিয়ত আকৃতির,
টেট্রা মানে 4টা কক্কাস থাকবে। তাহলে এখানে আমি কি প্রশ্ন চাইছি, আমি প্রশ্ন চাইছি কোনটা চেইন আকৃতির। সো মনোকক্কাস না মাইক্রোকক্কাস, অবশ্যই মনোকক্কাস। মনো মানে এক, মাইক্রো মানে তো ছোট, ঠিক আছে। সো এই নামগুলার মধ্যে প্রতিটা ব্যাকটেরিয়ার নামের মধ্যে কিন্তু তার নিজের নাম যুক্ত আছে। যেমন ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, তার মানে এই নামের মধ্যেই আছে ডিপ্লো মানে 2 আছে, ঠিক আছে। টেট্রাকক্কাস গ্রাফিকা, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি, স্ট্রেপ্টোকক্কাস থেকে শুরু করে নানা ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস নামে, অনেক প্রজাতি আছে স্ট্রেপ্টোকক্কাসের। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আছে। তো এই দুইটা স্ট্রেপ্টোবিং স্ট্যাফাইলোকক্কাস খুব ইম্পর্টেন্ট, আমাদের মেডিকেলে দেখা যায় প্রায় ব্যাকটেরিওলজির 1 মাস লাগে জাস্ট এই দুইটা ব্যাকটেরিয়া পড়ে, প্রচুর রোগ সৃষ্টি করতে পারে এরা আমাদের, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গোলাকার বা কক্কাস ব্যাকটেরিয়া। ওইটা বিনা একটু পানি খেয়ে। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো? মানে নাম মনে রাখা লাগবে না, আকার গঠন ব্যাপারটা ক্লিয়ার। নাম মনে রাখার মানে বৈজ্ঞানিক নাম স্ট্রেপ্টোকক্কাসের বৈজ্ঞানিক নাম স্টেফাইলোকক্কাসের বৈজ্ঞানিক নাম মনে রাখার দরকার নেই। এটা ক্লিয়ার কিনা বলো, এতটুকু যতটুকু বুঝাইছি। আরে আজ করবে না, ক্রিয়েটিভ 1 নম্বর, ক্রিয়েটিভ 1 নম্বরে অনেক কিছু আজ করার আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ব্যাসিলাস, ঠিক আছে। ব্যাসিলাস বা একে আমরা বলি দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া। কি বলি একে আমরা? যে দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া। যে ব্যাসিলাসের আরেক নাম কি? একে আমরা বলি দ্বন্দ্বাকৃতি ব্যাকটেরিয়া বলি। সো ব্যাসিলাসের মধ্যে একটা ব্যাসিলাস যদি থাকে তখন আমরা কি বলবো? মনোব্যাসিলাস। কয়টা আছে? একটা আছে, তখন আমরা কি বলি? মনোব্যাসিলাস বলি। অ্যাসিডিক এনভায়রনমেন্টে তো ব্যাকটেরিয়া বাঁচে না, তাহলে হিট লাভার কিভাবে বাঁচে? অ্যাসিডিক এনভায়রনমেন্টেও কিছু ব্যাকটেরিয়া বাঁচে, 190 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু ব্যাকটেরিয়া বাঁচে, এবং বলা হয় আমরা জাহান্নামে গেলে জাহান্নামে আমাদের সাথে ব্যাকটেরিয়া যাবে। তো দুইটা যদি পাশাপাশি থাকে, দ্বন্দ্বাকৃতির দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি আছে, তখন আমরা তাকে কি বলবো? ডিপ্লোব্যাসিলাস বলবো, ঠিক আছে। তাহলে মনোব্যাসিলাস গেল, ডিপ্লোব্যাসিলাস গেল। অ্যাক্টিনোফাইলসরা, ঠিক আছে। মনোব্যাসিলাস গেল, ডিপ্লোব্যাসিলাস গেল। তারপর দেখো আঙুরের থোকার মতো যদি থাকে, এই ধরো দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়াগুলো আঙুরের থোকার মতো গঠন তৈরি করছে। তো দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া মিলে যখন আঙুরের থোকার মতো গঠন তৈরি করবে, মানে গ্রেপ লাইক প্যাটার্ন, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস। তো তারপর হচ্ছে এই দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যখন একটা গোলাকৃতির গঠন তৈরি করবে, দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে একটা গোলাকৃতির গঠন তৈরি করবে, তখন তাকে আমরা কি বলবো? কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস, কারণ কি? কক্ক মানে গোলাকৃতি, কক্কাস পড়ছি না আমরা, গোলাকৃতির ব্যাকটেরিয়া হয়ে যায়, দ্বন্দ্বাকার ব্যাকটেরিয়াগুলো মিলে গোলাকৃতির ব্যাকটেরিয়া তৈরি হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কক্কোব্যাসিলাস বলি, ঠিক আছে। আর এরপর এই আমাদের ব্যাসিলাসগুলা মিলিত হয়ে অনেক সময় এমনভাবে থাকে যে এদেরকে দেখতে একটা ফলস টিস্যুর মতো মনে হয়। কি মনে হয়? ফলস টিস্যু।
এটাকে আমাদের বইয়ে বলছে অলিক টিস্যু। তো এই ফলস টিস্যু বা একটা নকল টিস্যুর মতো যখন তৈরি হয়, এই ব্যাসিলাসটাকে আমরা বলি হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস। কি ব্যাসিলাস বলি? প্যালিসেড ব্যাসিলাস বলি, ঠিক আছে। এই জন্যই তো তুহিন আমি আগে বলছি যারা লাইভ করবে না তারা চলে যাক, তারা শুধু শুধু লাইভে এসে উকি দেয় কেন? লাইভে এসে উকি চুকি দেওয়ার তো কোনো দরকার নেই। যারা লাইভ করবে না চলে যাবে, ফার্স্টেই জয়েন করবে না, জয়েন করে আবার চলে যায়, এগুলো কোন ধরনের অভদ্রতা? তোমরা কি টিচারদের বাসায় যখন পড়তে যাও তখন কি টিচারের সামনে থেকে উঠে যাও? আমার এক স্টুডেন্ট এমন করছিল একবার, তার বন্ধুর সাথে তার মানে ক্লাস পড়াইতে নিলে তো দুই বন্ধু একটু দুষ্টামি ফাইজলামি করে, এক বন্ধু আরেক বন্ধুকে কি জানি বলছে, সে আমার সামনে উঠে চলে গেছে। পরবর্তীতে সে কোনোদিন আমাকে সরিও বলে নেই, কিছু বলেনি। এগুলো চরমতম বেয়াদবি, টিচারদের সামনে থেকে উঠে চলে যাওয়া। এবং ওই ছেলে চান্সও পায়নি এবছর কোথাও, অনেক ভালো স্টুডেন্ট ছিল। বেয়াদবি করে কখনো হচ্ছে যে কিছু করা যায় না। স্ট্রেপ্টো মানে আচ্ছা স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন সরি হ্যাঁ, থ্যাংক ইউ খুশবু। স্ট্রেপফাইলো মানে তো গ্রেপ, স্ট্রেপ্টো মানে তো চেইন। হ্যাঁ, স্ট্রেপ্টোগুলো যদি আমাদের এরকম চেইনের মতো গঠন তৈরি করে, তখন তাকে আমরা স্ট্রেপ্টোকক্কাস বলি, স্ট্রেপ্টোব্যাসিলাস। সার্কেল আকার কোনো ব্যাকটেরিয়া মানে হচ্ছে কক্কাস। সার্কেল আকার কোনো ব্যাকটেরিয়া মানে কক্কাস। তো এখানে দন্দাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে আমাদের একটা সার্কেল তৈরি করে। দন্দাকৃতির একটা ব্যাকটেরিয়া মিলে এরকম সার্কেল তৈরি করে, তাকে আমরা কি বলি? যেহেতু দন্দাকৃতির ব্যাকটেরিয়া সার্কেল তৈরি করে, যেহেতু সার্কেল তৈরি করে দ্যাটস ওয়াই কক্ক। এবং দন্দাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে সার্কেল তৈরি করছে, দ্যাটস ওয়াই আমরা তাকে কি বলি? কক্কোব্যাসিলাস বলি। খুশবু না, লিয়া আমি। আচ্ছা, দেখি না চোখে দূর থেকে, আরো দেখি যখন 42 থেকে 41 জন মনে হচ্ছে, তখন হচ্ছে যে গালি দিতে মন চায়, যারা লাইক ছেড়ে চলে যাচ্ছে, বদদোয়া দিতে মন চায়। ফালতু পোলাপান লাইভে এসে লাইক ছেড়ে চলে যায়, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। না, ব্যাসিলাস গুলো সেভাবে গ্রেপ শেপড হইতে পারে না, বা হইলেও আমাদের বইয়ে বলা নেই। আঁকা হয়েছে এতটুকু। অলিক মানে নকল, ফলস বললামই তো, ফলস টিস্যু বা অলিক টিস্যু। অলিক মানে ফলস, মানে দেখতে একটা নকল টিস্যুর মতো মনে হয়, বাট ওরা কি টিস্যু? ব্যাকটেরিয়া কি টিস্যু গঠন করতে পারবে? আমার পারবে না। আচ্ছা, এখন এইগুলার মধ্যে মনোব্যাসিলাসের নামটা মনে রাখা ইম্পর্টেন্ট। একটা আছে মনোব্যাসিলাস, মনোব্যাসিলাসের উদাহরণ একটা মনে রাখা উচিত, তার নাম কি? মনোব্যাসিলাসের উদাহরণ হচ্ছে ই কলাই, ট্রিপল স্টার। ফলস টিস্যু যেটা, না আমি যা বলি নাই তার বাইরে কিচ্ছু মনে রাখা লাগবে না, জাস্ট এগুলো শেপ মনে রাখবা, কোনো বৈশিষ্ট্য মনে রাখা লাগবে না। ফলস টিস্যু যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্যালিসেড ব্যাসিলাস, যেটা মিলে কি তৈরি করে? দেখতে একটা ফলস টিস্যুর মতো মনে হয়, এদেরকে আমরা বলি কি? প্যালিসেড ব্যাসিলাস বলি। মনোব্যাসিলাসের উদাহরণ মনে রাখতে হবে ই কলাই। যা পড়াবো না তার বাইরে কিচ্ছু লাগবে না, একটা ওয়ার্ডও লাগবে না। লিখছো মনোব্যাসিলাস ই কলাই? আচ্ছা, এখন কিছু ব্যাকটেরিয়ার নাম স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে, যেমন হচ্ছে আমাদের এটা দুইটা গেল, 3 নম্বর একটা ব্যাকটেরিয়া আছে যে কমা শেপড,
একটা ব্যাকটেরিয়া আছে যা দেখতে কমা আকৃতির, যে এরকম এরকম এই কমা আকৃতির যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। আর কিছু মনে রাখো না রাখো এটা মাথায় রাখতে হবে 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 হবে। এই ভিব্রিও কলেরা কোনোভাবেই ভোলা যাবে না, এই ভিব্রিও কলেরা কোনোভাবেই ভোলা যাবে না। কমা শেপ বলতে পারি বা আমরা কি ভিব্রিও শেপ বলতে পারি, এই জিনিস কোনোভাবেই ভোলা যাবে না। ভিব্রিও কলেরা আমাদের কোন আকৃতির, কমা শেপ, এটা দুনিয়া উল্টায় গেলেও ভোলা যাবে না, এটা দুনিয়া উল্টায় গেলেও ভোলা যাবে না, ঠিক আছে। তারপর আসো স্পাইরাল শেপড, স্পাইরাল শেপড, স্পাইরাল মানে কি বাংলায় কি পেঁচানো আকৃতির, পেঁচানো। উদাহরণ কি স্পাইরিলাম মাইনাস, স্পাইরাল আকৃতির উদাহরণ স্পাইরিলাম মাইনাস। বহুরূপী ব্যাকটেরিয়া, বহুরূপী ব্যাকটেরিয়া, তো বহুরূপী শেপড, বহুরূপী, ঠিক আছে। বহুরূপী মানে হচ্ছে যে নিজের রূপ বদলাইতে পারে, ঠিক আছে। তো আমি আমার অ্যাডমিশন টেস্টে এটা মনে রাখছিলাম কি দিয়ে, আমি অ্যাডমিশন টেস্টে মনে রাখছিলাম যে তখন আমাদের অ্যাডমিশন টেস্টের সিজনে আমি তো ইন্টার পর্যন্ত তো হচ্ছে যে মানে হিন্দি মুভি ফ্রিক ছিলাম, হিন্দি মুভি দেখতাম, যে ডিসলাইন ছিল হিন্দি মুভি দেখা যাইত। সো তখন রণবীর কাপুরের একটা মুভি বের হয়েছিল, কি জানি খুব জঘন্য একটা মুভি, সেখানে একটা গান ছিল বেহরুপিয়া, ঠিক আছে। তো বেহরুপিয়া, বেহরুপিয়া মানে বহুরূপী। সো সেখান থেকে আমি মনে রাখছিলাম যে বেহরুপি বা বহুরূপিয়া এটা আর দ্বারা নামকরণ হবে, কি দ্বারা নামকরণ হবে, আর দ্বারা নামকরণ হবে। সো বহুরূপীর নামকরণটা হচ্ছে আর দ্বারা, তো রাইজোবিয়াম, রাইজোবিয়াম। তো এখন তো তোমরা মানে মনে রাখতে পারবে না রণবীর কাপুরের নাম দিয়ে, তোমরা যে তোমাদের ফ্রেন্ড আছে এখানে রাহাত নামে এক ছেলে, ওর নাম দিয়ে মনে রাখো যে ও বহুরূপী, ও রূপ বদলায় কয়দিন পর পর, ঠিক আছে। তো এই বহুরূপীর ইংরেজি হচ্ছে প্লিওমরফিক, প্লিওমরফিক। মরফোলজি মানে হচ্ছে আকৃতি, মরফিক, মরফিক কথাটা এসেছে মরফোলজি থেকে, কোথা থেকে এসেছে, মরফোলজি, মরফোলজি, ঠিক আছে, বাহ্যিক আকৃতি। আর প্লিও মানে, প্লিও মানে বহু, ঠিক আছে। তো এর বহু বাহ্যিক আকৃতি থাকে। প্লিওমরফিকের উদাহরণ রাইজোবিয়াম। তারপর হচ্ছে তারকা আকৃতি, তারকা আকৃতি। তো আমি না এগুলো খুব অ্যাটিপিক্যাল, মানে আমার অ্যাডমিশন টাইমে মেইন কথা হয়েছে মনে রাখতে হবে। তো তারকা আকৃতি, তারকা মানে তো স্টার, তো স্টার থেকে কি আসে, স্টার থেকে আসে স্টেলা, ঠিক আছে। তারকা আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি, তারকা আকৃতির ব্যাকটেরিয়ার নাম স্টেলা। কমা আকৃতির ভিব্রিও কলেরা, স্পাইরাল আকৃতি স্পাইরিলাম মাইনাস, বহুরূপী রাইজোবিয়াম। তারকা আকৃতিকে, তারকা আকৃতি হচ্ছে যে, তারকা আকৃতি হচ্ছে কি, তারকা আকৃতি হচ্ছে স্টেলা। এছাড়াও আমাদের আছে বর্গাকৃতি, আছে একটা বর্গাকৃতির যে নামটা আছে, যে 7 নম্বরে আমাদের একটা নাম আছে বর্গাকৃতি। বর্গাকৃতি ইংরেজি কি, বর্গাকৃতি মানে হচ্ছে স্কোয়ার শেপড হবে। তো স্কোয়ার মানে কয় কোণা, 4 কোণা বিশিষ্ট, স্কোয়ার মানে হচ্ছে কয় কোণা, 4 কোণা বিশিষ্ট। তো তার নামের মধ্যে দেখবা মাবিয়া একটা গুরুত্বপূর্ণ মানে একটা যুগান্তকারী প্রশ্ন করছে মাবিয়া, যে স্যার কোন ব্যাকটেরিয়া কি আকৃতির, এটা মনে রাখা মুগো লাভ কি আছে। তো মনে রেখে লাভ হচ্ছে পরীক্ষার মধ্যে আসবে, এছাড়া কোনো লাভ নেই। হ্যালো কোয়াড্রেটাম, হ্যালো কোয়াড্রেটাম ওয়াজ বেসি মোস্ট প্রবাবলি, হ্যালো কোয়াড্রেটাম ওয়ালসবি, ওয়ালসবি। হ্যাঁ, ছন্দ ছাড়াই মনে রাখা যায়, এগুলো ছন্দ লাগে না, ঝাড়ায় মুখস্থ করবা। বাট কিছু মনে রাখার ট্রিক্স মাঝে মাঝে মনে রাখা হয় কেন, যে অ্যাডমিশন টেস্টের জন্য, যে অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য। অনেক সময় অ্যাডমিশন টেস্টে ভুলে যায় মানুষ, সব মনে থাকে না, আর ওই পরীক্ষা হলে গিয়ে পারা জিনিসও মানুষ ভুলে যায়। আর এই যে
ব্যাকটেরিয়াগুলো আকৃতি মনে রেখে লাভ হচ্ছে তুমি যদি মাইক্রোবায়োলজিস্ট হও। মাইক্রোবায়োলজিস্ট হলে তুমি যখন মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়াগুলো দেখবে তখন তুমি একটা তারকাকৃতির ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, তো তুমি তারকাকৃতি দেখেই বলে ফেলতে পারবে যেটা স্টিলা। তুমি একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ সেটা স্পাইরাল শেপ, দেখেই বলে ফেলতে পারবে স্পাইরালাম মাইনাস। একটা ব্যাকটেরিয়া দেখে তুমি দেখলে যে সেটা কমা শেপ, দেখেই বলতে পারবে ভিব্রিও কলেরা। সো ইফ ইউ আর এ মাইক্রোবায়োলজিস্ট বা মাইক্রোবায়োলজি নিয়ে তুমি যদি পড়ালেখা করো, মেডিকেল মাইক্রোবায়োলজি হোক বা যেটা আমরা ঢাকা ভার্সিটিতে পড়া হয় যেটা নিয়েই পড়ো, সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে আকৃতিটা জানা। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের এই ব্যাকটেরিয়াগুলোর আকৃতি সম্পর্কে জানলাম। আরেকটা আকৃতি মনে দেওয়া আছে ফিলামেন্টাস, সেটা লাগবে না, আমরা বাকি যে ব্যাপারগুলো আছে পড়ে ফেলেছি। এখন আমরা পড়বো ব্যাকটেরিয়ার জনন, ঠিক আছে। 7 নং হচ্ছে বর্গাকৃতি। দেখা হচ্ছে বর্গাকৃতি কিভাবে মনে রাখবা, স্কোয়ার মানে কয় কোণা, স্কোয়ার মানে 4 কোণা, স্কোয়ার মানে 4 কোণা, 4 মানে হচ্ছে কোয়াড, 4 মানে কি, 4 মানে হচ্ছে কোয়াড, 4 মানে কি কোয়াড, সেটা দিয়ে মনে রাখবা কোয়াড, ঠিক আছে। 4 মধ্যে কি থাকবে, কোয়াড নামটা থাকবে। মাইক্রোবায়োলজির সিট তো খুবই কম। হ্যাঁ, মাইক্রোবায়োলজির সিট মোস্ট প্রবাবলি 120টা সিট এখন বা 60টা সিট। মেডিকেল থেকেও মাইক্রোবায়োলজিতে যাওয়া যায়। মেডিকেল এমন একটা সেক্টর যেখান থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারবা, যে কোনো জায়গায়, মানে এনিওয়্যার, যে কোনো জায়গায় তুমি যেতে পারবা। মেডিকেল হচ্ছে এমন একটা সেক্টর যে এখান থেকে তুমি যেতে পারবা না এমন কোনো সেক্টর খুব কম আছে। ইঞ্জিনিয়ার হইতে পারবা না এখান থেকে, এই হচ্ছে একটা সমস্যা। অনেকে তো এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। আচ্ছা, এবার আমরা পড়বো ব্যাকটেরিয়ার জনন। মাঝখানে যে অংশ আছে এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। তো ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জননের মধ্যে খেয়াল করো যে আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে যে জননের কথা বলা আছে আমাদের বই, সেটা বলা আছে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ার কথা বলা আছে। আমরা জানি যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কাদের কাদের হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা বা এই অ্যামাইটোসিস প্রসেস আমরা কার মধ্যে দেখতে পাই, এটা মনে রাখবা যে এই অ্যামাইটোসিস প্রসেস আমরা কার মধ্যে দেখতে পাই। অ্যামাইটোসিস দেখতে পাই আমরা 3টার মধ্যে। একটার নাম হচ্ছে BAY, বে অফ বেঙ্গল দ্বারা আমরা মনে রাখি যে বে অফ বেঙ্গল, ঠিক আছে। বে দ্বারা মনে রাখি আমরা, বি দ্বারা কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই। এ দ্বারা কি আসে, এ দ্বারা আসে অ্যামিবা, অ্যামিবার মধ্যে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই। ওয়াই দ্বারা কি আসে, ওয়াই দ্বারা আসে ইস্ট, ইস্টের মধ্যে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই। সো এই যে 3টা আছে, এই 3টার মধ্যে আমরা অ্যামাইটোসিস দেখতে পাচ্ছি। সো এই অ্যামাইটোসিসটা আমাদের একটা কি, যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট এদের মধ্যে দেখতে পাই। বা অ্যামাইটোসিসের আরেকটা নাম আছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কে আমরা কি বলি, একে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। সো অ্যামাইটোসিস নিয়ে আমি তোমাদের বেশি কিছু পড়াবো না, তোমাদের জাস্ট একটু বলবো, তোমরা বুঝে যাবা কেন একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। কারণ এই যে ধরো একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটা ধরো একটা দ্বিসূত্রক ব্যাকটেরিয়া, সেই দ্বিসূত্রক ব্যাকটেরিয়ার মাঝখানে ধরো ক্রোমোজোম রয়েছে এবং অন্যান্য দ্রব্যাদি এর ভেতর বিদ্যমান রয়েছে, এবং এই সাইটোপ্লাজমে যে জায়গাটায় ক্রোমোজোম থাকে তাকে আমরা বলি নিউক্লিওয়েড বলি। তো এখন এই যে ব্যাকটেরিয়াটা আছে, আমরা জানি যে আমাদের কোষ বিভাজন 2টা জিনিসের বিভাজন হয়। একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়, যাকে আমরা সাইটোকাইনেসিস বলি। একটা নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে আমরা ক্যারিওকাইনোসিস বলি। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি, সাইটোকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনোসিস। তো একটা সাইটোকাইনোসিস, একটা ক্যারিওকাইনোসিস, 2টা জিনিস আমাদের রয়েছে। সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনোসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। তো কিন্তু এখানে কি আমার নিউক্লিয়াস আছে, এখানে আমার নিউক্লিয়াস নাই। তার মানে এখানে সাইটোপ্লাজম বিভাজিত হবে। সাইটোপ্লাজম বিভাজিত হলে কি আমরা একে সাইটোকাইনোসিস শুধু বলতে পারবো না। কারণ কি, সাইটোপ্লাজমের সাথে সাথে এখানে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমটাও বিভাজিত হয়ে 2টা অংশে ক্রোমোজোম চলে যাবে। তো এই জন্য আমরা এখানে দেখতে পাবো যে খুব সুন্দর করে আমাদের চোখের সামনে কোষ বিভাজন হবে, একদম চোখের সামনে।
এই নিউক্লিয়াস বিভাজনের জন্য কোনো জটিল পর্যায়ের প্রয়োজন হবে না। কোনো জটিল পর্যায় ছাড়া খুব সহজে আমাদের এই দুই ভাগে ভাগ হয়ে যাবে একটা ব্যাকটেরিয়া। তো একটা ব্যাকটেরিয়া কী হয়ে যাবে, এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে খুব সহজে। তো এই যে এত সহজে একটা ব্যাকটেরিয়া দুই ভাগে ভাগ হয়ে যাওয়া কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া বা কোনো ঝামেলা ছাড়া দেখা যায় যে এই যে বিভাজন হয়ে যাওয়া, এই বিভাজন হয়ে যাওয়াকে আমরা কী বলি, একেই আমরা বলি দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস বলি। তো এই প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে প্রয়োজন হয় না, যে ক্রোমোজোম বিভাজনের জন্য বা নিউক্লিয়াস বিভাজনের জন্য কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে প্রয়োজন হয় না। এখানে তাদের ভেতর যে নর্মাল এনজাইমগুলো রয়েছে নর্মাল প্রসিডিউরে ফিলামেন্ট, তো ওই যে লাস্ট ক্লাসেই বলছি অ্যাট্রিকাস, মনোট্রিকাস আর হচ্ছে যে ওই যে পেরিট্রিকাস, এই তিনটা মনে রাখতে হবে, বাকিগুলো দরকার নেই তোমাদের জন্য। তো দ্বিবিভাজনের বেসিক কনসেপ্ট কি? দ্বিবিভাজনের বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম, দুই ভাগে বিভাজিত হয়ে যায় খুব সহজে। দ্বিবিভাজন তোমরা বই থেকে পড়বে, এটা নিয়ে আমি আর এক্সট্রা কোনো কথাবার্তা বলবো না। হ্যাঁ, এগুলার সাইজ ছোট হবে বিভাজনের অবস্থায়, তারপরে আস্তে আস্তে বড় হয়ে যাবে। বিভাজন অবস্থায় সাইজটা কিছুটা ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়ে যায়। বা দেখা যায় কি, ধরো এরা এরকম থাকে, ধরো ব্যাকটেরিয়াটা এরকম আছে, হ্যাঁ, যখন তারা হচ্ছে যে বিভাজিত হতে নেয়, বিভাজিত হতে নিলে তারা মাঝখান দিয়ে প্রসারিত হয়। মাঝখান দিয়ে যদি প্রসারিত হয়, হ্যাঁ, তা দেখা যায় এরকম মাঝখান দিয়ে প্রসারিত হয়। তারপর বিভাজিত হয়। তো যদি আগেই মাঝখান দিয়ে প্রসারিত হয়ে নেয় তাহলে তো আর সাইজে ছোট হচ্ছে না, সাইজ সেম থাকতেছে। আচ্ছা, তো এই ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনটা তোমরা একবার রিডিং দিবা, রিডিং দিলেই বুঝবা। এটা নিয়ে আমি আর মানে ইম্পর্টেন্ট জিনিস না, এটা নিয়ে আমি আর কথা বলছি না। এছাড়া ব্যাকটেরিয়ার মুকুলোদ্গম নিয়ে কিছু কথা বলা আছে। অযৌন জননের মধ্যে গনিডিয়া, অ্যান্ডোস্পোর বা অন্তরেণু নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। আচ্ছা, তো অযৌন জননের কথা যদি বলি, এটা এই যে অ্যামাইটোসিস ধরনের একটা জনন ছিল। এবার আমরা হচ্ছে অযৌন জনন। তো অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন আমাদের অযৌন জননের মধ্যেই পড়ে, তাই না? এই অযৌন জননের মধ্যে আমাদের একটা কথা বলা আছে কি, মুকুলোদ্গমের কথা বলা আছে। মুকুলোদ্গম, যেখানে মুকুলোদ্গমও দেখা যায়। এরপর যে কথাটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে অন্তঃস্পোর। অন্তঃস্পোর বা এন্ডোস্পোর। হ্যাঁ, ক্রোমোজোমও পরবর্তীতে বিভাজিত হয়ে ক্রোমোজোমও বড় হয়ে যায় আস্তে আস্তে। তো এই এন্ডোস্পোর বা অন্তরেণু তৈরি হয়, এটা কোনো জনন মাধ্যম না, মাথায় রাখবা, এটা কোনো জনন মাধ্যম নয়। এই প্রক্রিয়া কি হয়, এতে প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করে। ঠিক আছে, তো দেখা যায় এর জনন প্রসিডিউরেই একটা ধাপে অন্তঃস্পোর বা ইন্ডোস্পোর তৈরি হয়, যেটা তার কোনো জনন মাধ্যম না, এটা তার প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করার একটা মাধ্যম। তো ধরো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার চারপাশে এরকম একটা আবরণ তৈরি হয়। এই আবরণ তৈরি হয়ে এই ব্যাকটেরিয়াটাকে ঢেকে রাখে। এই যে আবরণ, এই আবরণের ভেতর ব্যাকটেরিয়া রয়েছে, এটাকে আমরা বলি এন্ডোস্পোর বা অন্তরেণু। এটা দুইটা গোত্র দেখা যায়, একটা হচ্ছে ব্যাসিলাস গোত্র আমরা দেখতে পাই, আর একটা হচ্ছে আমরা ক্লস্ট্রিডিয়াম গোত্র দেখতে পাই। ক্লস্ট্রিডিয়াম, এই গোত্রে আমরা এই এন্ডোস্পোর বা অন্তরেণু দেখতে পাই। কোন দুইটা গোত্র দেখতে পাই এন্ডোস্পোর? এই ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম গোত্রে আমরা এই এন্ডোস্পোর বা অন্তরেণু দেখতে পাই। তাহলে এন্ডোস্পোর বা অন্তরেণুটা কোনো জনন মাধ্যম না, কিন্তু আমাদের অযৌন জননের মধ্যে বলা আছে কোনো জনন মাধ্যম না। জাস্ট এখানে কি হয়, প্রতিকূল পরিবেশ থেকে বা প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার একটা প্রসিডিউর মাত্র। ঠিক আছে, তো এই এন্ডোস্পোর যেখানে ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম নিয়ে আমার কাজ করে, এই এন্ডোস্পোরের একটা বৈশিষ্ট্য কি,
একে ধ্বংস হয় না, এ সহজে ধ্বংস হয় না। এই অ্যান্ডোস্পোরটা সহজে ধ্বংস হবে না, তুমি ফুটাইলে অ্যান্ডোস্পোর ধ্বংস হয় না। এই অ্যান্ডোস্পোর ধ্বংস করতে আমাদের কি লাগবে, ধ্বংস করতে যদি আমি চাই অ্যান্ডোস্পোর ধ্বংস করতে আমার লাগবে হচ্ছে অটোক্লেভ যন্ত্র। কি যন্ত্র লাগবে, অটোক্লেভ মেশিন। অটোক্লেভ হচ্ছে একটা স্পেশাল মেশিন। এই স্পেশাল মেশিনে আমরা তিনটা জিনিস দিই, একটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 পাউন্ড চাপ, এলবি মানে পাউন্ড, আর 15 মিনিট। তো এই তিনটা থেরাপি যদি আমরা দেই, যে 15 মিনিট 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 15 পাউন্ড চাপে যদি রাখি, তখন হচ্ছে যে আমাদের এই অ্যান্ডোস্পোরগুলো ধ্বংস হবে। তার মানে এই ধ্বংস করতে আমাদের কি লাগবে, অটোক্লেভ মেশিন। এবং অটোক্লেভ মেশিনের মাধ্যমে কি তিনটা জিনিস দিবে, 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 পাউন্ড চাপ, 15 মিনিট। এই তিনটা দিয়ে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবো, স্পোর শুদ্ধ ধ্বংস হবে। এই প্রসিডিউরটাকে আমরা বলি স্টেরিলাইজেশন। কি বলি, আমরা বলি স্টেরিলাইজেশন বলি, ঠিক আছে। অ্যান্ডোস্পোরের কাজ হচ্ছে কি, এই অ্যান্ডোস্পোরের কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা, ব্যাকটেরিয়াগুলোকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা। যখন অনুকূল পরিবেশ পাবে, অনুকূল পরিবেশে সে ব্যাকটেরিয়াকে ক্রমাগত বৃদ্ধি হতে সাহায্য করবে। প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা, ঠিক আছে। সো আমাদের এই যে অ্যান্ডোস্পোর বা অন্তরেণু আছে, এরা দুইটা গোত্র এই অ্যান্ডোস্পোর তৈরি করতে দেখা যায়, একটা হচ্ছে ব্যাসিলাস আর একটা ক্লস্ট্রিডিয়াম। এই অ্যান্ডোস্পোরগুলা সহজে ধ্বংস হবে না, ধ্বংস হয় না, এর উপরে লিখে দিলাম সহজে, এরা সহজে ধ্বংস হয় না। এই ধ্বংস করতে আমাদের কি দরকার হয়, অটোক্লেভ মেশিন দরকার হয়। অটোক্লেভ মেশিনের তিনটা জিনিস দরকার হয়, 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 পাউন্ড চাপ, 15 মিনিট রাখতে হবে। এই প্রক্রিয়ায় আমাদের এই এন্ডোস্পোর ধ্বংস হবে। এই যে এন্ডোস্পোর ধ্বংস করা বা স্পোর শুদ্ধ ধ্বংস করার প্রসিডিউরকে আমরা বলি স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন মানে হচ্ছে জীবাণুকে এমনভাবে ধ্বংস করা যেন কোনো স্পোরও না থাকে, স্পোরও না থাকে। এবং এখানে 100% জীবাণুকে এমনভাবে ধ্বংস করে, 100% জীবাণু ধ্বংস করে, ঠিক আছে। কোনো জীবাণুই এই স্টেরিলাইজেশন করার পর থাকবে না। আর দুইটা টার্ম আছে, একটাকে বলি আমরা ডিসইনফেকশন, আরেকটাকে আমরা বলি অ্যান্টিসেপটিক। সেপটিক, এই দুইটা টার্ম আমরা ইউজ করি না, ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিক ক্রিম। তো ডিসইনফেকশন আর অ্যান্টিসেপটিক ক্রিম দুইটাই আমাদের জীবাণু ধ্বংস করে। ডিসইনফেকশন বা ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্টেন্ট মানে জীবাণু ধ্বংসকারী। ডিসইনফেক্টেন্ট আমাদের জীবাণু ধ্বংস করে, অ্যান্টিসেপটিকও আমার জীবাণু ধ্বংস করে, দুইটাই কিন্তু আমাদের জীবাণু ধ্বংস করে। কিন্তু তারা কিন্তু আমাদের এই 100% জীবাণু ধ্বংস করে, তারা 90 to 99% জীবাণু ধ্বংস করতে পারে। এরাও হচ্ছে 90 to 99% জীবাণু ধ্বংস করতে পারে। তো ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্যটা কি, অ্যান্টিসেপটিকটা আমরা আমাদের হাতে পায়ে ইউজ করতে পারবো, আর এই ডিসইনফেক্টেন্টটা আমাদের হাতে পায়ে ইউজ করতে পারবো না। ডিসইনফেক্টেন্টটা ইউজ করতে হবে আমাদের জড় বস্তুতে, আর অ্যান্টিসেপটিকটা আমরা ইউজ করতে পারবো জীবীয় বস্তুতে, মানে আমাদের দেহের উপর আমরা এই অ্যান্টিসেপটিকটা ইউজ করতে পারবো। যে অ্যান্টিসেপটিক ক্রিম আমরা ব্যবহার করি না। তো এই হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করছি, অ্যান্টিসেপটিক ব্যবহার করছি, এবং স্টেরিলাইজটা আমাদের হসপিটালে করা হয়, এটা হসপিটাল ম্যানেজমেন্টে করা হয়। হসপিটালে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, যে তোমার রোগীদের অপারেশন করার জন্য, সেখানে আমরা হচ্ছে ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক ব্যবহার করি। আচ্ছা, 100% না দিয়ে 99.99% নিয়ে দিব, যাও। কিন্তু এখানে কোনো জীবাণু আর থাকে না, স্টেরিলাইজ করার পর কোনো জীবাণু থাকে না, একদমই জীবাণু মুক্ত হয়ে যায় টোটালি যদি ঠিকমতো স্টেরিলাইজ করা যায়, ঠিক আছে। 99.99% থেকে 100% পর্যন্ত সে জীবাণু ধ্বংস করে। ওকে, সো আমাদের তিনটা টার্মিনোলজি আমরা জানলাম, যে স্টেরিলাইজেশন কি, ডিসইনফেক্টেড কি, অ্যান্টিসেপটিক কি। তো
ডিসইনফেক্টেন্ট দিয়ে আমাদের জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে আমরা কি বলি? ডিসইনফেকশন বলি, অ্যান্টিসেপসিস বলি, অ্যান্টিসেপটিক দ্বারা জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে। তো এতটুকু গেল আমাদের ব্যাকটেরিয়ার জননের কথাবার্তা। ওকে, আশা করি লেখা হয়েছে। এবার আসো ব্যাকটেরিয়ার যৌন জনন। ব্যাকটেরিয়ার যৌন জননের 3টা প্রসিডিউর রয়েছে। একটাকে বলি আমরা কনজুগেশন নালীপথ, একটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন, আরেকটাকে আমরা বলি ট্রান্সডাকশন। ঠিক আছে, আমাদের কাছে ইন এ জেনারেল সেন্স যৌন জনন প্রক্রিয়া যদি মনে হয় ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়, তাহলে এটা একটা ভুল কথা। যৌন জনন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয় না। এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া নিজের সংখ্যা বৃদ্ধি করে না। জনন মানে তো সংখ্যা বৃদ্ধির প্রসিডিউর হওয়া উচিত ছিল, তাই না? এই প্রক্রিয়ায় সে কি করে? এই প্রক্রিয়ায় সে জেনেটিক ম্যাটার বা বংশগতীয় বস্তু স্থানান্তর করে। তাহলে এই প্রক্রিয়ায় কি করে? এই প্রক্রিয়া হচ্ছে সে বংশগতীয় বস্তু স্থানান্তর করে। যেহেতু এটা জেনেটিক ম্যাটারের সাথে জড়িত, দ্যাটস এর নাম কি হয়েছে? যৌন হয়েছে। বংশগতীয় বস্তু স্থানান্তর করে। তাহলে পরীক্ষায় যদি আসে তোমাকে নিচের কোনটি ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু স্থানান্তরের প্রক্রিয়া, কি দিবা? এই 3টা হবে আমাদের ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু স্থানান্তরের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তারা কিন্তু বংশবৃদ্ধি করে না, সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি যেটাই বলো করে না। ঠিক আছে, এখানে জাস্ট বংশগতীয় বস্তু স্থানান্তর করে, জেনেটিক্যাল ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়। এবং এই 3টা প্রক্রিয়ার কারণে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বর্তমানে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তা আমাদের কাজ করছে না। কেন কাজ করছে না আসলে দেখি। তো ধরো এটা নর্মাল একটা ব্যাকটেরিয়া আছে, এটা নর্মাল একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার ভেতর একটা প্লাজমিড আছে, স্পেশাল প্লাজমিড। এই ব্যাকটেরিয়ার মধ্যেও প্লাজমিড আছে, তার নিজস্ব যে প্লাজমিড, সেই নিজস্ব প্লাজমিড আছে। একটা ব্যাকটেরিয়া মিনিমাম একটা প্লাজমিড থাকতে পারবে, একের অধিক প্লাজমিডও ব্যাকটেরিয়ার ভেতর থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই দুইটা ব্যাকটেরিয়া একে অপরের সাথে একটা সংযোগ রক্ষা করবে। এই যে দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি থাকলে মাঝে মাঝে তাদের একে অপরের মধ্যে সংযোগ রক্ষা করে। এইটাকে নালীপথের মাধ্যমে, এই যে নালীপথের মাধ্যমে সংযোগ রক্ষা করে, একে আমরা কি বলি? একে আমরা বলি কনজুগেশন। কনজুগেশন নালীপথ কি বলি? কনজুগেশন নালীপথ বলি একে আমরা। তো এই কনজুগেশন নালীপথ তৈরি করলো। তৈরি করার পর কি হবে? এই প্লাজমিডটা রেপ্লিকেশন প্রক্রিয়ায় আরেকটা প্লাজমিড তৈরি করবে। কি প্রক্রিয়া? রেপ্লিকেশন, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলবো? রেপ্লিকেশন বলবো। রেপ্লিকেশন প্রক্রিয়ায় আমাদের আরেকটা ডিএনএ তৈরি করবে। সো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন প্রসিডিউরে। তো এই যে এটাকে আমরা কি বলি? একটা নতুন প্লাজমিড তৈরি হচ্ছে। এই প্লাজমিডটা সে কি করতেছে? এই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে দিচ্ছে। তাহলে এই কনজুগেশন নালীপথ প্রক্রিয়ায় এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় প্লাজমিড প্রতিস্থাপন হয়। তো প্লাজমিড প্রতিস্থাপিত হলে ঝামেলাটা কোন জায়গায় হয়? ঝামেলাটা হয় হচ্ছে যে ধরো যে এই ব্যাকটেরিয়াটা তোমার বডিতে ছিল, এটা হচ্ছে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া। নর্মালি আচ্ছা, ইকোলাই নামক ব্যাকটেরিয়ার নাম না দিই, স্ট্রেপ্টোকক্কাস নাম দিই। ঠিক আছে, ধরো স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া তোমার দেহে ছিল। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল তোমার বডিতে 1 লাখ। তুমি রোগে ভুগতেছিলা, ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছে ফর 7 days।
তুমি কি করলা, তুমি 5 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর দেখলা তুমি টোটালি সুস্থ, তোমার কোনো সাইন সিমটম নাই, তোমার কোনো লক্ষণ নাই, তুমি খুব এনার্জেটিক, তুমি দৌড়াতে পারছো, সব পারছো, তুমি 100% সুস্থ। তখন কি করলে, তুমি এই 7 দিন ওষুধ খাওয়ার জায়গায় 5 দিন ওষুধ খেয়ে ওষুধ ছেড়ে দিলে। তার মানে 2 দিন তুমি ওষুধ খাও নাই, 7 দিনের কোর্স কমপ্লিট করে। তোমার বডিতে কয়টা ব্যাকটেরিয়া ছিল? 1 লাখ ব্যাকটেরিয়া ছিল। তার মধ্যে 99,990টা ব্যাকটেরিয়া তোমার 5 দিনের ওষুধে মারা গিয়েছে। 5 দিনের ওষুধে এই যে তোমার 99,990টা ব্যাকটেরিয়া মারা গেছে, এর ফলে আমাদের কি হয়েছে যে তোমার বডিতে আর কোনো লক্ষণ আর নেই। কিন্তু তুমি যে 2 দিন অ্যান্টিবায়োটিক খেলা না, সেই 2 দিন অ্যান্টিবায়োটিক না খাওয়ার ফলে তোমার বডিতে 10টা ব্যাকটেরিয়া বেঁচে গেছে। এই যে 10টা ব্যাকটেরিয়া বেঁচে গেছে, তারা কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে ব্যাকটেরিয়াকে মারা হলো তার গোপন সূত্র বা গোপন তথ্যটা নিয়ে রাখছে, যে কিভাবে কোন প্রক্রিয়ায় এই অ্যান্টিবায়োটিকটা আমাকে মারছে। তো এই 10 জন যারা বেঁচে যায় তারা এই প্রক্রিয়াটা শিখে এই প্রক্রিয়া থেকে বাঁচার পদ্ধতি তৈরি করে ফেলে, যে কোন পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক ওকে মারছে তাকে কাউন্টার করার প্রসিডিউর সে তৈরি করে ফেলে। তাহলে এখন তোমার বডিতে যে 10টা ব্যাকটেরিয়া আছে, এই 10টা ব্যাকটেরিয়া জানে যে আমি স্ট্রেপ্টোকক্কাস, আমাকে এই ওষুধটা দিয়ে মারা হয়েছে এবং এই ওষুধটা থেকে বাঁচার জন্য এই করা লাগবে। সে কী করে, তার বডিতে সেরকম জিন তৈরি করে রাখে, যেই জিনটা তাকে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তার মানে কি, তুমি একটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছো, সেই ব্যাকটেরিয়াটার সংখ্যা বৃদ্ধি করে তোমার বডিতে 1 লাখ সংখ্যা পেয়েছে। ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমার সাইন সিমটম বা লক্ষণ দেখে তোমাকে কি দিয়েছে, তোমাকে 7 দিনের এক ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে। 7 দিনের ডোজের অ্যান্টিবায়োটিকের মধ্যে 5 দিন খাওয়ার পর তোমার 99,990টা ব্যাকটেরিয়া মারা গিয়েছে। যেহেতু ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গিয়েছে, তাই তোমার হচ্ছে যে লক্ষণ, বডিতে আর কোনো লক্ষণ নেই, তুমি একদম টোটালি সুস্থ আছো। তো যেহেতু তুমি টোটালি সুস্থ আছো, তুমি কি করলা, অ্যান্টিবায়োটিক খাওয়া অফ করে দিলে। সো 2 দিন তুমি অ্যান্টিবায়োটিক খেলে না। সো ডাক্তার মহোদয় তো জানে যে 5 দিন পর তোমার অ্যান্টিবায়োটিকে খেলে তোমার 99,990টা মারা যাবে, বাট ওই যে 10টা বেঁচে আছে, এই 10টার জন্য কিন্তু ডাক্তার তোমাকে ফুল কোর্স কমপ্লিট করতে বারবার অনুরোধ করেছিল, বাট তুমি ফুল কোর্স কমপ্লিট করোনি। 10টা ব্যাকটেরিয়া তোমার বডিতে রয়ে গেছে। এই 10টা ব্যাকটেরিয়া কিন্তু জানে, এই 10টা ব্যাকটেরিয়াও সামহাও কিছুটা আক্রান্ত হয়েছে, বাট এরা মারা যায়নি। সো এই ব্যাকটেরিয়াগুলো জানে যে এই অ্যান্টিবায়োটিক যে আছে, সেই অ্যান্টিবায়োটিকটা কীভাবে কাজ করবে, সেই অ্যান্টিবায়োটিকটা কীভাবে স্ট্রেপ্টোকক্কাসকে মারে। তো স্ট্রেপ্টোকক্কাস জেনে গেছে যে ওকে কীভাবে মারবে। সো যেহেতু জানে যে ওকে কীভাবে মারবে, সো দ্যাটস ওয়াই ও এই মারার বিরুদ্ধে একটা প্রোটিন তৈরি করে, মারার বিরুদ্ধে একটা জেনেটিক কোড তৈরি করে। সেই জেনেটিক কোডটা যে যেন মারতে না পারে, ঠিক আছে। আমি জানি যে আমার পেটে চাকু ঢুকাবে, দ্যাটস আমি কী করলাম, পেটের এখানে একটা শিল্ড দিয়ে নিলাম। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে মারতে যেন না পারে সেরকম একটা জেনেটিক্যাল তথ্য সে তার এই প্লাজমিডের মধ্যে রেখে দেয়। তো প্লাজমিডের মধ্যে এই তথ্য রাখার ফলে কী হয়, পরবর্তীতে ধরো তুমি যখন সেম অ্যান্টিবায়োটিকটা খাবা, সেম অ্যান্টিবায়োটিকটা আর এই স্ট্রেপ্টোকক্কাসের উপর কাজ করবে না, স্ট্রেপ্টোকক্কাসের উপর আর কাজ করে না। সো যেহেতু স্ট্রেপ্টোকক্কাসের উপর কাজ করে না, তার মানে তোমার অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। সো অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে, তখন আমরা সেই সমস্যাটাকে কী বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স। সেটাকে আমরা কী বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বলি। তো হ্যাঁ, তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কী হয়, যে এই কনজুগেশন নালীপথ প্রক্রিয়ায় এই প্লাজমিডের ভিতর ধরো আমাদের এই রেজিস্ট্যান্ট জিনটা আছে, রেজিস্ট্যান্ট জিনটা এই প্লাজমিডে আছে, মানে এখান থেকে আরেকটা প্লাজমিড হলো, এটার মধ্যে রেজিস্ট্যান্ট জিনটা আছে। তো তাহলে কি এই রেজিস্ট্যান্ট জিন সহ প্লাজমিডটা এটার মধ্যে চলে যায়, তাহলে এই প্লাজমিডের মধ্যে একটা রেজিস্ট্যান্ট জিন তৈরি হয়ে যায়। তার মানে খেয়াল করো, মাইর খাইছে ও, মাইর খেয়ে ও হচ্ছে যে প্রতিরক্ষা সিস্টেম তৈরি করছে, বাট ওরা মানুষের মতো হিংসুটে না। ওরা এই যে ওর প্রতিরক্ষা সিস্টেম, এই প্রতিরক্ষা সিস্টেম আশেপাশের ব্যাকটেরিয়াতেও ছড়ায় দিচ্ছে। তো আশেপাশের ব্যাকটেরিয়াতে যেহেতু ছড়িয়ে যাচ্ছে, তার মানে কি এখানে আমাদের অনেক ব্যাকটেরিয়া এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো দেখা যেত এতদিন ও একটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করতো না, এখন ও ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করবে না। এর থেকে আবার যারা তৈরি হবে, এর থেকে ধরো হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বা কনজুগেশন নালীপথ প্রক্রিয়া যারা পাবে, তাদের মধ্যে দেখা যায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা ছড়িয়ে যাবে সব জায়গায়। সো দ্যাটস ওয়াই তাহলে আমাদের কনজুগেশন নালীপথ প্রক্রিয়ায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক কী দিয়ে বানায়, অ্যান্টিবায়োটিক দেখা যায় ওষুধ, আমাদের বিভিন্ন প্রোটিন জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বিভিন্ন ওষুধ তৈরি করা হয়।
তাহলে এখানে দেখো দুইটা ব্যাকটেরিয়া যে আছে এর মধ্যে এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলবো, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলবো দাতা, আর এই যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলবো, গ্রহিতা। তাহলে একটা দাতা ব্যাকটেরিয়া, একটা আমাদের গ্রহিতা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রথম ধাপ। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে ধরো এই একটা ব্যাকটেরিয়া বসে আছে, সে যে বসে আছে একা একা, এই যে ধরো সে বসে আছে একা একা, হ্যাঁ। তো এই যে বসে আছে একা একা, তার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে প্লাজমিড আছে, খুব সুন্দর কথা। আচ্ছা, আর এই ধরো ব্যাকটেরিয়া পাশে আছে আরেকটা ব্যাকটেরিয়া, ও মাইর খেয়ে মরে গেছে, এই ব্যাকটেরিয়া ও মরে গেছে, ঠিক আছে, এটা মৃত ব্যাকটেরিয়া। এই মৃত ব্যাকটেরিয়া মারা গেলেও তার কাজ, ধরো মৃত ব্যাকটেরিয়া মারার অনেকগুলা প্রসিডিউর আছে, তার মধ্যে একটা প্রসিডিউর হচ্ছে তার সেল মেমব্রেন ফুটা করে দেওয়া। তার সেল মেমব্রেন যদি আমি ফুটা করে দিই, সেল মেমব্রেনটা ব্যাকটেরিয়া আমি ফুটা করে দিছি, তো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ফুটা করে দিলে কি হবে, ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, ব্যাকটেরিয়ার প্লাজমিড সব বাইরে বের হয়ে যাবে না। তো ধরো একটা ব্যাকটেরিয়া, মৃত ব্যাকটেরিয়া, তার সেল মেমব্রেন ফুটা হয়ে গেছে, সেল মেমব্রেন ফুটা হয়ে যাওয়ার কারণে তার সব কিছু বের হয়ে গেছে, তার মানে সে কাজ করতে পারতেছে না। সো তার এই যে ডিএনএ আছে বা এই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএটাও বের হয়ে যাবে। তার মানে একটা মৃত ব্যাকটেরিয়া, সেই মৃত ব্যাকটেরিয়ার ডিএনএটা বের হয়ে পরিবেশে ঘোরাফেরা করতেছে। সেই মৃত ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, সেই মৃত ব্যাকটেরিয়ার ডিএনএটা যদি আমাদের কোনো ব্যাকটেরিয়া গ্রহণ করে, তখন সেই প্রক্রিয়াটাকে বলি আমরা ট্রান্সফরমেশন। তখন আমরা সেটাকে কি বলি, ট্রান্সফরমেশন বলি। কি বলি আমরা, ট্রান্সফরমেশন বলি, ঠিক আছে। তার মানে ট্রান্সফরমেশন মানে কি, যে একটা নর্মাল ব্যাকটেরিয়া সে যদি কোনো মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করে, তখন আমরা ট্রান্সফরমেশন বলি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই মৃত ব্যাকটেরিয়া ডিএনএ থাকবে কি, সে তো মারা গেছে। ব্যাকটেরিয়া মারা যাওয়ার অনেকগুলো প্রসিডিউর আছে, তার মধ্যে একটা প্রসিডিউর হচ্ছে ব্যাকটেরিয়ার এই সেল মেমব্রেনটাকে ফাটায় দেওয়া। ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন যদি আমি ফাটায় দিই, ব্যাকটেরিয়া থেকে সাই করে সব বাইরে বের হয়ে যাবে। ব্যাকটেরিয়া থেকে যদি সাই করে সব বের হয়ে যায়, তাহলে তখন আমাদের কি হবে, যে ডিএনএটা বের হয়ে যাবে। তখন এই ডিএনএটা এই ব্যাকটেরিয়া গ্রহণ করবে নিজের মধ্যে। এই মৃত কোষের ডিএনএ নিজের মধ্যে গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমেশন বলা হয়। আবার বলতে হবে মাবিয়া, দেখো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একবার হলে সে ঠিক হয় না। আর হচ্ছে ধরো একটা ব্যাকটেরিয়া, যেমন মেথিসিলিন রেজিস্ট্যান্স MRSA, তোমাদের একটা টার্ম আছে MRSA, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস। তো এই MRSA নামক যে ব্যাকটেরিয়া আছে, এটা ধরো মেথিসিলিন দ্বারা মারে না, তুমি পেনিসিলিন দিয়ে মারো। তো দেখা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে হয়, কিন্তু অন্য অ্যান্টিবায়োটিক আর হাই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সে মারা যাবে। বাট ব্যাপার হচ্ছে পৃথিবীতে অ্যান্টিবায়োটিক আছে অল্প, ব্যাকটেরিয়া আছে হাজার হাজার, এবং সব অ্যান্টিবায়োটিক যদি তুমি ব্যবহার করে ফেলো আলটিমেটলি, তাহলে কী থাকবে, দেখা যাবে যে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যেমন এখন প্রায়ই দেখা যায় যে একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, তার মধ্যে হচ্ছে যে আমরা কি করছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা অপারেশন করবে বা তার একটা সমস্যা, তাকে টেস্ট করে দেখা যাচ্ছে যে আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করি। লাস্ট দিন তোমাদের বলেছি যে রক্ত কালচার করে কোন ব্যাকটেরিয়া আছে এবং সেই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ সেটা বের করি। তো দেখা গেছে তার সব ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্ট, একটা ব্যাকটেরিয়ার প্রতি যে সেন্সিটিভ। কারণ কি, কারণ আমাদের বাংলাদেশে আমরা ওয়াইডলি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এত ওয়াইডলি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যে আমাদের সকলের দেহে নানা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি ডেভেলপ করে, তাহলে আলটিমেটলি আমরা কোনো অ্যান্টিবায়োটিক পাবো না খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, এই যে বাইরের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হয়। তো এই যে আমাদের ধরো নর্মাল আমরা একটা কোষের ডিএনএ আছে, এই কোষের ডিএনএর সাথে যে বাইরের কোষের ডিএনএর সাথে বাইরের ডিএনএ যুক্ত হওয়ার যে প্রক্রিয়া না, তাকে আমরা কি বলি, রিকম্বিনেশন বলি। এই সেলের ডিএনএর সাথে বাইরের ডিএনএ যুক্ত যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলি, রিকম্বিনেশন বলি, ঠিক আছে।
আর আরেকটা যেটা আছে সেটাকে বলি আমরা ট্রান্সডাকশন বলি। কি বলি আমরা? ট্রান্সডাকশন বলি। আরেকটা যে আছে তাকে আমরা কি বলি? ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন প্রক্রিয়ায় কি হয় যে আমরা জানি যে ব্যাকটেরিয়ার একটা ভাইরাসের একটা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া হচ্ছে যে লাইটিক চক্র। তো লাইটিক চক্রে আমাদের এই ফাজ একটা টি2 ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএকে ছিন্ন ভিন্ন করে সে এই জিনিসটা পুরো কর্তৃত্ব স্থাপন করে। পুরো জায়গাটার কর্তৃত্ব স্থাপন করলেও ব্যাকটেরিয়ার যে কিছু জিন রয়েছে, ব্যাকটেরিয়ার কিছু জিন এই ভাইরাস বহন করে। দেখা যায় যে ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে ধ্বংস করলো, ব্যাকটেরিয়াকে ডিএনএ ধ্বংস করার পরও পুরো ধ্বংসকানে ছিন্ন ভিন্ন করে ব্যাকটেরিয়ার ডিএনএর যে কিছু অংশ থাকে সেই ডিএনএর কিছু অংশ এই ভাইরাসও গ্রহণ করে। ভাইরাস নিজের ডিএনএ তৈরি করে। তাহলে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএর সাহায্যে ভাইরাসের ডিএনএ তৈরি হচ্ছে। তার মানে ধরো এই ব্যাকটেরিয়ার মধ্যে ধরো ওর দুইটা ডিএনএই সবুজ কালার ছিল, আর এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল এই ডিএনএটা ধরো লাল কালার ছিল। হ্যাঁ, তাইলে আমাদের হচ্ছে যে টি2 ফাজটা নতুন তৈরি হবে। সেই নতুন সৃষ্ট টি2 ফাজে আমাদের কি দেখা যাবে? নতুন সৃষ্ট টি2 ফাজের নতুন তো অনেকগুলো টি2 ফাজ তৈরি হবে, প্রায় 300-র মতো টি2 ফাজ তৈরি হবে। যে কোনো একটা বা দুইটা টি2 ফাজে হয়তো দেখা যাবে যে সে ব্যাকটেরিয়াল ডিএনএটাকেও কিছু ক্যারি করছে। তাহলে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএকে ক্যারি করতেছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএকে ক্যারি করার ফলে দেখা যাবে কি এই ভাইরাসটা যখন অন্য কোনো একটা ব্যাকটেরিয়াকে আবার আক্রমণ করবে তখন সব সময় কি তোমার মনে হয় যে ইচ অ্যান্ড এভরি টাইম 100% টাইম টি2 ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে মারবেই, ইকোলাইকে আজীবন মারবেই, ইকোলাই আজীবন মায়ের খেয়ে যাবে? এটা কি তোমার মনে হয় কখনো? কখনোই না। ইকোলাই কখনোই আজীবন মার খেয়ে যাবে না। দ্যাট মিনস ইকোলাই মাঝে মাঝে একটু আপার হ্যান্ডও থাকবে। সো ইকোলাই যদি আপার হ্যান্ড থাকে, কারণ আমাদের ব্যাকটেরিয়ার ভেতর ভাইরাল ডিএনএ কাটার জন্য কিছু আছে, ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাল ডিএনএ কাটার জন্য যা আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম। এই ব্যাকটেরিয়ার ভেতর ভাইরাসের ডিএনএ কাটার জন্য যা আছে তাকে আমরা কি বলি? রেস্ট্রিকশন এনজাইম। তো অনেক সময় এমন হবে যে ইকোলাই মারতে পারতেছে না, ওর ভাইরাল ডিএনএকে কেটে দিচ্ছে। যে ইকোলাইকে মারতে পারতেছে না টি2 ফাজ, এর ভাইরাল ডিএনএ কেটে দিচ্ছে। তো এই ভাইরাল ডিএনএ যদি কেটে দিলে এই যে ভাইরাসের ডিএনএ, এই ভাইরাসের ডিএনএর ভেতর আমাদের কি আছে? ধরো এটা গিয়ে আক্রমণ করছে, ও ব্যাকটেরিয়াকে মারতে পারেনি। ব্যাকটেরিয়াকে মারতে না পারলে কি হবে? যখন ব্যাকটেরিয়াকে মারতে না পারবে তখন ব্যাকটেরিয়ার ভেতর এই ডিএনএটা থেকে যাবে। এই যে ব্যাকটেরিয়ার ভেতর এই ডিএনএটা থেকে যাবে, এই ডিএনএটা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হবে। সো এই তাহলে কি হচ্ছে যে এই ডিএনএটা তাহলে কোথা থেকে আসতেছে? এই ডিএনএটা তো আগের ব্যাকটেরিয়ার ডিএনএ। তার মানে এই টি2 ফাজ ভাইরাসের মাধ্যমে এই যে আমাদের লাইটিক চক্র হয়, লাইটিক চক্রের মাধ্যমে যদি এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ার ডিএনএ ছড়ায়া যায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ট্রান্সডাকশন বলি। যদিও এটা একটু জটিল প্রক্রিয়া, ট্রান্সডাকশনটা একটু জটিল, কিন্তু এই ট্রান্সডাকশনও খুব কমনলি দেখা যায়। যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। মোসাদ্দিকুর রহমান জিহানের কোনো দিনই কারেন্ট থাকে না এই টাইমে। আজকে আর পড়াইতে পারবো না, সরি। শোনো, তোমরা তোমাদের নেক্সট এক্সামের জন্য ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা এটা ট্রান্সডাকশনটা আচ্ছা, ট্রান্সডাকশনটা আবার বলি। হ্যাঁ, লাইটিক চক্র ভিরুলেন্ট, বাট নট নেসেসারি অলওয়েজ লাইটিক চক্রটা ভিরুলেন্ট হবে। যখন কাজ করবে তখন ভিরুলেন্ট বা ধ্বংস করবে, ভিরুলেন্সি থাকবে তার। ঠিক আছে, ধরো যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া আছে একটা ভাইরাস, এই ভাইরাসটা এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর সে ভাইরাসটা ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করে কি তৈরি করলো? নিজে আপার হ্যান্ড নিল, নিজের জন্য প্রয়োজনীয় প্রোটিন ডিএনএ তৈরি করলো, করে সে বের হয়ে গেল। এই যে বের হওয়ার টাইমে সে কি করলো? সে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, কিছু ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়, কিছু ব্যাকটেরিয়ার ডিএনএ এরকম ভাইরাসের ডিএনএর সাথে যুক্ত হয়। সবুজ কালারটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, লাল কালারটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। সো এরকম ডিএনএ আমাদের ভাইরাসগুলো ক্যারি করে, আমাদের ভাইরাসগুলো এরকম ডিএনএও
ক্যারি করে, যে ডিএনএর ভেতর ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএ আছে। এখন এই ভাইরাসটা যখন আবার কোন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, কারণ ভাইরাসের কাজে কি, কাউকে আক্রমণ করতে হবে, কাউকে আক্রমণ না করলে তো ও বাঁচতে পারবে না, ওর বাঁচার জন্য আক্রমণ করা লাগবে, ঠিক আছে। তো এই যে ও বাঁচার জন্য যে আক্রমণ করে, এই বাঁচার জন্য যে আক্রমণটা কে করছে, আমাদের ভাইরাস করছে বাঁচার জন্য আক্রমণ। তো অনেক সময় কি হতে পারে যে একটা ভাইরাস, টিটুফাস ভাইরাস একটা ইকোলাইকে আক্রমণ করলো, তোমার কি মনে হয় 100% ইকোলাইকে একটা টিটুফাস ভাইরাস ধ্বংস করতে পারে? পারে না, কখনো কখনো পারবে না। যখন পারে তখন তো একদম ভিরুলেন্সি লাইটিক একদম ফাটায় দিবে। যদি না পারে তখন কি হবে, তখন হচ্ছে এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলে যেতে পারে। সো ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিলে যেতে পারে, বা তো এই যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার সাথে মিলে যাওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সডাকশন বলি। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সডাকশন বলি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।